আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 3 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আতিয়া বেগম দুই বউকে নিয়ে খাবার পরিবেশন করলেন। আইমান ডেব ডেব করে তাকিয়ে রইল মাথা নত সেই মায়াবী মেয়েটার বদন পানে। কি নিষ্পাপ মুখশ্রী মেয়েটার। অর্ণ চুপচাপ খাচ্ছে, মাথা তুলে কারোর দিকে তাকাচ্ছে না, আর না কোনো কথা বলছে। খাওয়া দাওয়া শেষ হতেই বিশ্রাম নেওয়ার জন্য যে যার ঘরে অবস্থান নিয়েছেন। এখন রাত 12টার বেশি বাজে বোধহয়। কায়নাতের ঘরটা ছাদের সিঁড়ির সাথে, ছাদ থেকে গানের গলা ভেসে আসছে আধো আধো। কায়নাতের ঘুম আসছিল না, তাই জানালা ঘেঁষে আকাশ পানে তাকিয়েছিল। হঠাৎ করে কোনো অচেনা পুরুষের কণ্ঠস্বর শুনে চমকে উঠল সে। কিছুটা সাহস নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আজ কতগুলো মাস ধরে এই বাড়ি আছে, অথচ কখনো এমন ঘটনা ঘটতে দেখেনি সে। পা টিপে টিপে আবছালয় ঘরের দ্বার খুলে সিঁড়িতে পা রাখলো। গানের গলা এত সুন্দর, কায়নাত মুগ্ধ হচ্ছে। যতই এগিয়ে যাচ্ছে, আকাশেও অল্প নীল ভুল হতে অন্তমিল। একা একা রং মিছিল ছিল না যখন। এটুকু গানের স্বর শ্রবণ কেন্দ্রীয় হতেই কায়নাত এসে থামলো ছাদের দরজার সামনে। এলোমেলো দৃষ্টি ফেলে দেখার চেষ্টা করলো আদৌ এই গান, এই মন মাতানো সরকার। কায়নাত ধীরে ধীরে পা রাখলো ছাদে। তার ঘরের ঠিক উপরের সাইডে উকি দিতেই আবছালোয় দেখতে পেল কেউ একজন রেলিং ঘেঁষে দাঁড়িয়ে গগন পানে তাকিয়ে এই গান ধরেছে। মনে সাহস সঞ্চার করে পা বাড়ালো সেদিকে। মাথা লম্বা বড় ঘুমটা। তারপর বলল, কে আপনি? কোন চিকন কমল নারীর কণ্ঠস্বর কর্ণপাত হতেই আইমান গান থামিয়ে ফট করে তাকালো কায়নাতের মায়াবী মুখশ্রীতে। কায়নাত কপালে ঘাড়ো ভাঁজ ফেলে তাকিয়ে আছে। আইমান সোজা হয়ে দাঁড়ালো, কায়নাতের চোখে চোখ রেখে বলল, তুমি কে? লোকটি বলল, আমি জিজ্ঞেস করেছি আপনি কে, আর আপনি বলছেন আমি কে? আইমান হয়তো ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। হাসি লুকিয়ে কপাল কুঁচকে বলল, আইমান চৌধুরী আমার নাম, চেনো নিশ্চয়ই। কায়নাত থমকে গেল। মাসফিক চৌধুরীর ছোট ছেলে আইমান চৌধুরী, তাহলে এই লোকটাই। কায়নাত কি বলবে বুঝে উঠতে পারলো না। খুব বেশি সাহস দেখিয়ে পাকনামি করে সে একাই ছাদে চলে এসেছে, আর এখন অচেনা এক ছেলের সাথে একা দাঁড়িয়ে আছে। সে পিছু ঘুরে দাঁড়ালো, পা বাড়ালো ছাদের দরজার দিকে। উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়া। আইমান ব্যস্ত কণ্ঠে ডেকে উঠল, এই যাচ্ছ কোথায়? কায়নাত উত্তর দিল না। তাড়াহুড়ো করে গেটের সামনে যেতেই কিছু একটার সাথে বাড়ি খেয়ে পড়ে নিতেই অনুভব করলো তাকে কেউ আঁকড়ে ধরেছে। ভয়ে আত্মা কেঁপে উঠলো মেয়েটার। মনে মনে দোয়া পড়তে শুরু করলো। ছাদের দরজার দিকে একটু অন্ধকার থাকায় কায়নাত দেখতে পেল না কিছু। সোজা হয়ে দাঁড়াতেই মনে হলো লম্বা চওড়া কে একজন দাঁড়িয়ে আছে তার সামনে, যার শরীর থেকে ভেসে আসছে এক মাতাল করা সুঘ্রাণ। অর্ণ গম্ভীর বদনে এখনো চুপ করে দাঁড়িয়ে আছে, না একটা কথা বলছে আর না এক চুল পরিমাণ সরছে। কায়নাত কি করবে ভেবে না পেয়ে ভয়ে ভয়ে বলল, সামনে কে? ততক্ষণে আইমানও এগিয়ে এসেছে এদিকটাই। সে এগিয়ে এসেই চিনতে পেরেছে এটা তার বড় ভাই অর্ণ। কায়নাত আবারও কিছু বলার জন্য মুখ খোলার আগে অর্ণ গম্ভীর স্বরে ধমক দিয়ে বলল, গেট আউট। চমকে উঠলো মেয়েটা। চেনা নেই জানা নেই কোত্থেকে কোন লোক এসে তাকে ধমকাচ্ছে। কত বড় সাহস ভাবা যায়। তবুও রাতের বেলা দুটো পুরুষ মানুষ থাকায় আত্মা কাঁপছে তার। কোন রকম অর্ণকে পাশ কাটিয়ে সিঁড়িতে পা রেখে গলা চওড়া করে বলল, খাটাসের ঘরের খাটাস, দেখে নেবো তুমি কোন ক্ষেতের মূলা। কায়নাত প্রস্থান করতে অর্ণ সেদিকে তাকিয়ে রইল যতক্ষণ না কায়নাতের ছায়া দেখা যায়। আইমান হতভম্ব হয়ে ভাইয়ের দিকে তাকালো। মেয়েটার কত সাহস অর্ণকে কিনা এহেন ধরনের বাক্য বলে গেল। মেয়েটা জানে ভাই যদি জানে ওটা কায়নাত ছিল, তাহলে বাড়ি থেকেই কেলেঙ্কারি ঘটে যাবে। অর্ণ ছাদে পা বাড়লো, এমন ভাব করলো যেন একটু আগে কিছুই হয়নি। অর্ণ ছাদে এসে সিগারেট ধরিয়ে সাইরঙ্গা ঠোঁটের মাঝে রেখে ধোয়া ছেড়ে বলল, এত রাতে ছাদে কি করছিস? আইমান ভাইয়ের ঠিক 2 হাত দূরে দাঁড়িয়েছে। সে চাপা নিঃশ্বাস ফেলে বলল, ঘুম আসছিল না ভাইয়া, তাই ছাদে এলাম একটু। কিন্তু তুমি কেন আসলে? অর্ণ বলল, প্রশ্ন করছিস? আইমান বলল, দুঃসাহস দেখালাম একটু। অর্ণ হাসলো। সেই হাসি আইমানের চোখে ধরা পড়লো না। ভাইকে সে বুঝে না। বড্ড রহস্যময় এক পুরুষ এই ছেলে। কখন কিভাবে, কখন কিংবা কি করে কিছু বোঝার উপায় নেই। অর্ণ তৎক্ষণাৎ কথা বলল না। সিগারেট শেষ করে পা দিয়ে পিষে ফেললো ছোট জ্বলন্ত সিগারেটের টুকরোটা। আইমানের কাঁধে হাত রেখে হঠাৎ করে অন্য প্রসঙ্গে চলে গেল সে। তারপর বলল, তোর গানের গলাটাকে আমি অনেক হিংসা করি, এটা জানিস তুই? আইমান হতবাক ভাইয়ের কথা শুনে সে অবাকের চরম পর্যায়ে গিয়ে বলল, লাইক সিরিয়াসলি ভাইয়া, তুমি আমার কণ্ঠকে হিংসা করো? তুমি কি কম ভালো গান গাও? ইভেন প্রেম ভাইয়াও সুন্দর গান গাই, তুমি শুধু একা না। অর্ণ বলল, আমি গান গাইতে পারি এটা তোকে কে বললো? আইমান বলল, পড়শি আপু। বলে আইমান 2 হাত দিয়ে মুখ চেপে ধরলো। ইস রে, ভুল জায়গায় ভুল মানুষের নাম মুখ দিয়ে বের হয়ে গেছে। এখন গায়ের চামড়া সুস্থ থাকবে তো? ভাই কেটে না চামড়াগুলোকে মাটি দিয়ে আসবে। আইমানের ভাবনা মতো কিছুই হলো না। অর্ণ স্বাভাবিকভাবে আইমানকে ছেড়ে দিয়ে গেটের দিকে এগিয়ে গিয়ে আবারও পিছু করে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আর এদিকে খুব ভোর সকাল। বাড়ির গিন্নিরা উঠে কাজে লেগে পড়েছে। মতিউর চৌধুরীর 2 ছেলে নাজনীন ও হাসনা মিলে বাড়ির পুকুর থেকে মাছ মেরেছে। মা চাচির কাছে দিয়ে বাড়ির পাশের পুকুর থেকে 2 ভাই গোসল করে মাত্রই বাগানে এসেছে। এখন কায়নাত আসবে 2 কাপ চা নিয়ে, এবং 4 কাপ দুজনের হাতে দিয়ে কোমরে হাত দিয়ে রাগ দেখিয়ে বলবে, তোমরা জানো না এত সকালে ঠান্ডা পানিতে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যেতে পারে? তবুও কেন তোমরা এত সকালে গোসল করো? হ্যাঁ। তারপর নাজনীন চায়ের কাপে চুমুক দিয়ে বলবে, বাহ বুড়ি, তুমি তো খুব ভালো চা বানাও, তোমার হাতের চা না খেলে দিনটাই কাটে না। নাজনীনের পাম্পুটিতে অবশ্য একটু কাজ হয়। অন্যদিকে হাসান মুচকি হেসে বলবে, তোকে কে বলেছে আমরা প্রতিদিন এই সময় গোসল করি? কায়নাত বলবে, আমাকে কি মনে করেছো বড় ভাই? আমি কিছু জানি না বা দেখি না? আমার ঘরের জানালা দিয়ে পুকুর পাড়ে স্পষ্ট দেখা যায়, খেয়াল করেছো কখনো? সেই একই আলাপ এই 3 জনের মধ্যে প্রায় হয়ে থাকে। আজও হলো তাই। স্নিগ্ধ সকালে 2 ভাইয়ের জন্য গুটি গুটি পায়ে
গায়ে চা নিয়ে এলো কায়নাত। চাটা নিশ্চয়ই সে বানিয়েছে। দুজনকে চা দিল ঠিকই, কিন্তু কোনো কথা বলল না। সে চা দিয়ে বড় বড় পা ফেলে বাগানে যেখানে সবজি বোনা হয়েছে সেদিকে চলে গেল। হাসান অবাক হয়ে ছোট ভাইকে বলল, বুড়ি আজ হলো কি? আজ বকলো না, আর একটা কথাও বললো না। নাজদিন কপাল কুচকে মেয়েটার দিকে তাকিয়ে আছে। কায়নাত বাগান থেকে বড় সাইজের একটা লাউ, কয়েকটা বেগুন, করলা আর কাঁচামরিচ ছিঁড়ে বাড়ির ভেতরে চলে গেল। হাসান বলল, বকেছিলি তুই? নাজদিন বলল, নিজের কলিজাকে কেউ বকে? হাসান বলল, তাহলে হলো কি? নাজদিন বলল, বাড়িতে আবার কেউ কিছু বলেছে নাকি? হাসান বলল, ছোট চাচি আম্মা ছাড়া আর কে বকবে ওকে? নাজদিন কিছু বলল না। এখানে বলার মতো কিছুই নেই। কায়নাত সবজিগুলো এনে রান্নাঘরে রেখে বেগমকে দিয়ে বলল, চাচি আম্মা আজকে আমি রান্না করি। আতিয়া বেগম তাসবিগুনা শেষ করে বললেন, তোকে গিন্নি সাজতে বলেছে কে? রান্না করে হাত পা পোড়ানোর শখ হয়েছে তাই না? কায়নাত নাক ছিটকে বলল, বুড়ি তুমি বেশি কথা বলো। রান্না হচ্ছে মেয়েদের একটা গুণ ও সৌন্দর্য। আর তুমি কি বলছো? আমি কি বিয়ে শাদী করবো না কোনোদিন? জামাইকে কি রান্না করে খাওয়াবো? পরে যখন ঘাট ধাক্কা দিয়ে আমার তোমার বাড়ি পাঠিয়ে দিবে তখন তো বলবে, কায়নাত রে ওরে মুখপুরি, তোরে কতবার কইছিলাম রান্না শিখ, কিন্তু তুই শিখলি না। এখন কি হইলো দেখলি? ঘাট ধরে তোর জামাই তোরে বাই করে দিল। আতিয়া বেগম চোখ বড় বড় করে তাকালেন। রেখা বেগম হাসছেন মুখে আঁচল চেপে। কায়নাত কোমরে হাত দিয়ে আতিয়া বেগমের দিকে রাগে চোখে তাকিয়ে আছে। রুকি বেগম কায়নাতের কান মুলে দিয়ে বললেন, এত কথা কই শিখেছিস? কোথা থেকে? হ্যাঁ, দিন দিন পাজি হয়ে যাচ্ছিস। তোর সখীরা এসব শেখায় তোকে তাই না? কায়নাত বলল, ও বুড়ি আমার কান ছাড়ো, ব্যথা পাই, ছাড়ো ছাড়ো। দাদার কাছে যেয়ে কিন্তু বলবো তোমার বউ আমাকে ইচ্ছে মতো মেরেছে। আতিয়া বেগম হাল ছাড়লেন। কায়নাত কান ছেড়ে দিয়ে রেখা বেগমকে বললেন, দেখলি বড় বউ, এই মেয়া বলে কি আমাকে দাদার ভয় দেখাই। রেখা বেগম হাসতে হাসতে বললেন, আম্মা ওকে ছাড়ুন তো, ও তো পুরো পাগল। কায়নাত অভিমানী চোখে চাচি আম্মার দিকে তাকিয়ে বলল, তাহলে তুমি কি বলছো, আমায় রান্না করতে দিবে না? রেখা বেগম বলল, পারবি না বুড়ি, জেদ করিস না। হলেও তাই, রান্না করতে দিল না বেচারিকে। চৌধুরী বাড়ির কোনো কাজের লোক নেই, শুধু বাইরের একজন দারোয়ান আছে। কায়নাত কাজ খুঁজে না পেয়ে দোতলা থেকে শুরু করে পুরো নিচতলা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললো। জামা কাপড় ময়লা হয়ে গেছে, তাই ভাবলো ছাদেকেও একটা ফুলের গাছে মাটি দিতে হবে, এখন দিলেই ভালো হয়। সে কাজ কায়নাত ছাড়া আর কে করবে? সুহা, মাহি কিংবা নিধি আপাতত ছুঁয়েও দেখবে না। নাজনীন এক বস্তা মাটি এনে ছাদে রেখে দিয়েছে কায়নাতের কথা মতো। কায়নাত ছাদে গিয়ে মাথায় জড়ানো ওড়না কোমরে বেঁধে লেগে পড়লো কাজে। নিধি ভার্সিটি থেকে আসার সময় নার্সারি থেকে কয়েকটা ফুলের গাছ এনে দিয়েছিল তাকে। এই গত পরশুর কাহিনী। কায়নাতের খোপা করা ঘন কালো চুলগুলো খুলে গেছে, হাতে মাটি, তার উপর গরমে মেয়েটা খুব বিরক্ত হলো। পাশেই কারো লম্বা খাম্বার মতো ছায়া দেখে বিরক্তি আরো কয়েক গুণ বেড়ে গেল। কাজের সময় কেউ ওকে আশেপাশে থাকলে বিরক্ত লাগে তার। সে ঘাড় বাঁকা করে পাশে তাকাতেই দেখতে পেল কালকে সোফায় গম্ভীর বদনে বসে থাকা সেই সুদর্শন মানব ভয়ে আত্মালা পাচ্ছে। কোমরের ওড়না খুলে তাড়াতাড়ি শরীরে জড়িয়ে মাথায় কাপড় দিল। পিছু ঘুরে হাঁটা ধরলেই অর্ণ বলল, এই মেয়ে দাঁড়াও। থেমে গেল কায়নাতের পা, বুক কাঁপছে, দুরু দুরু করছে, কাঁপছে চোখের পাতা, ঠোঁট তীর করে কম্পিত হচ্ছে। অর্ণ কায়নাতের থেকে ঠিক কয়েক হাত দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। কায়নাত পিছু ঘুরে তাকালো না, তবে শুকনো ঢুক গিলে বলল, বলুন। অর্ণ বিরক্তিকর কণ্ঠে বলল, সকাল সকালে এই ছাদ নষ্ট করলে কেন? ছাদ নষ্ট করেছে? কায়নাত অবাক হয়ে মাথা নিচু করে পাশে তাকালো। একটু জায়গায় মাটি ফেলেছে সে, তাছাড়া পুরো ছাদ পরিষ্কার। বেজায় বিরক্ত হলো সে। তাতে দাঁত চাপলো অর্ণর বাক্য শুনে। কালকে রাতে এই লোকের সাথেই তার ধাক্কা লেগেছিল, খুব ভালো করে বুঝে গেছে। এভাবেই কালকে ধমক দিয়েছিল এই লোক। কায়নাত গেটের দিকে এগিয়ে যেতে যেতে বলল, ময়লা করেছি বেশ করেছি, দরকার হলে পুরো বাড়ি ময়লা করব, তাতে আপনার কি? অসভ্য লোক। কায়নাত চোখের আড়াল হতেই অন্য হাত মুঠোবন্দি করে ফেললো। এই মেয়েটা এত বেশি বেয়াদব যে তার শরীর জ্বলছে। মন তো চাচ্ছে থাপড়ে সব দাঁতগুলো ফেলে দিতে। সে ছাদে এসেছিল একটু হাঁটাহাঁটি করতে, কিন্তু এসেই দেখলো একটা মেয়ে ছাদে মাটি নিয়ে নোংরা বানিয়ে রেখেছে ছাদ। তাই সে এগিয়ে এসেছিল। এগিয়ে এসেও ভুল করে ফেললো বোধহয়। তার বাপের বাড়িতে অনেক অপমান করা হচ্ছে। সকালে নাস্তা দেওয়া হয়েছে, ডাইনিং টেবিল জুড়ে পুরো বাড়ির মানুষ বসে আছে। নাজদিন বসেছে কায়নাতের পাশে, আর ঠিক সামনে বরাবর আইমান, আদাল আর অর্ণ। বিশাল বড় টেবিল হয়ে বাড়ির সকলে অনায়াসে একত্রিত হয়ে বসতে পারে। আর সকাল সকাল সবজি রুটি হয়েছে। খাওয়া শেষ করে যে যার কাজে লেগে গেছে। নাজনীন সাদা পাঞ্জাবি পরে মাত্রই নিজের ঘর থেকে বের হলো। আর দেখা মিলল মনের রানীর সাথে। কায়নাত মাথায় কাপড় দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। নাজনীনের ডাকে থেমে গেল সে। পিছু ফিরে নাজনীনকে দেখে কোমরে হাত দিয়ে বিরক্ত হয়ে বলল, তোমাকে কতবার বলেছে আমাকে পিছু ডাকবে না? নাজনীন এগিয়ে এসে কায়নাতের মাথায় টুকা মেরে বলল, রাগিনী রানী আমার, এত রাগ কোথায় থাকে? হ্যাঁ, আপনি নিশ্চয় এখন গ্রামে ঘুরতে যাচ্ছেন। কায়নাত মুখ বাঁকিয়ে বলল, জানোই যখন তাহলে জিজ্ঞেস করছো কেন? নাজনীন বলল, এত যে গ্রামে ঘুরো, যদি তোমাকে কেউ চুরি করে নিয়ে যায়? কায়নাত ফিক করে হেসে দিল। পিছু করে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কার এত সাহস যে মির্জা বাড়ির মেয়েকে চুরি করে নিয়ে যাবে? বলতে বলতে কায়নাতের পা থেমে গেল। পিছে ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়তেই কাঁপন ধরলো বুকে। শুকনো ঢুক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। নাজনীন হাসি খুশি থাকলেও কায়নাতের কথা শুনে চুপসে গেল। সেই কালো দিনগুলোর কথা মনে পড়লেও যেন ভয় হয় রাগিনীকে হারিয়ে ফেলার। যদি সেদিন আজগর চৌধুরী ঠিক সময় না পৌঁছাতেন তাহলে কি হতো কে জানে। নাজনীন কায়নাতকে বাড়ির বাইরে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, তা রাগিনী রানী, আপনি এখন কোন শখের বাড়ি যাবেন? কায়নাত আর চোখে তাকালো নাজনীনের দিকে, মুচকি হেসে বলল, মাইশার বাড়ি যাব, তারপর তোমাদের পেয়ারা বাগানে গিয়ে গাছে উঠবো, তারপর কি করব জানো? নাজনীন বলল, কি করবে?
করবে? কায়নাত বলল, তোমাদের গাছ থেকে পেয়ারা পেরে সবাইকে বিলিয়ে দেব। নাজনীন অভিনয় করে চিন্তিত ভাব আনলো মুখে, তারপর বলল, রাগিনী রানী, আপনি তো আমার দাদার ব্যবসায় লালবাতি জ্বালিয়ে ছাড়বেন। কায়নাত শব্দ করে হেসে উঠল। নাজনীন তাকালো সেই প্রাণখোলা হাসির পানে, সে নিজেও মুচকে হাসলো। কায়নাত বাড়ির গেট পেরিয়ে অন্য রাস্তা ধরে ঘাড় বাঁকিয়ে বলল, লস হয়ে যাবে বলে ভয় পাচ্ছ? ভয় পেও না, তোমাদের এত বড় বাগান যে প্রোগ্রাম বিলিয়ে দিলেও শেষ হবে না। কায়নাত চলো নিজের গন্তব্যে। নাজনীন ঠোঁট কামড়ে হাসলো, উল্টো পথে হাঁটা ধরে আবারও পিছু ফিরে চাইলো, দেখলো চঞ্চল পাখির মতো উড়ে যাচ্ছে তার মনের রাগিনী রানী। মেয়েটা এত বাচ্চামি করে, মাঝে মধ্যে মনে হয় এই বুকের মাঝে লুকিয়ে রেখে আজীবন পুষে রাখতে। কেউ দেখবে না, নজর দিবে না, আর হারানোরও ভয় থাকবে না। আজগর চৌধুরীর ফলের ব্যবসা আছে, জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ফলের বাগান। কায়নাত তার তীরসখীকে নিয়ে চৌধুরী বাড়ির পেছনে পেয়ারা বাগানে এসেছে। মুনিয়া ও সুরঞ্জনা হলো ওর ফুফাতো দুই বোন, আর মাইশা হলো স্কুলের বান্ধবী। সুরঞ্জনা কায়নাতকে নিয়ে বাগানে বসার জায়গায় বসে আছে মুখ ভার করে। মুনিয়া ও মাইশা পেয়ারা পারতে উঠে গেছে। সুরঞ্জনা অনেকক্ষণ চুপ থেকে বলল, তুই কি আর মির্জা বাড়ি ফিরবি না? কায়নাত তাকালো মেয়েটার দিকে, ঠোঁটে চিলতে হাসি রেখে বলল, সে সাধ্য আমার আছে। টাকার বিনিময়ে চৌধুরী সাহেব এনেছেন এই বাড়িতে, এত লক্ষ টাকা পরিশোধ করার মতো সাধ্য না আছে, আর না মির্জা বাড়ি ফেরার মতো বুক ভর্তি সাহস। সুরঞ্জনা বলল, মামা এত টাকা ঋণ না করলে আজকে তোর আর মামির জীবন খুব সুন্দর হতো বল। কায়নাত বলল, সে আর বলতে, মা তো তাও ভালোই আছে আমাকে রেখে, কিন্তু আমি আশ্রিতা হয়ে পড়ে আছি অন্যর ঘরে। সুরঞ্জনা বলল, চৌধুরী বাড়ির মানুষ কি ভালো নয়? কায়নাত মুচকি হেসে বলল, বাড়ির প্রত্যেকে ভীষণ ভালো, দাদি আর দাদা তো আমাকে চোখে হারায়, আর রইল বাড়ির মেয়েরা, ওরাও ভীষণ ভালো। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সবাই দেখে নেবেন, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।